নমস্কার, আমি কৃষ্ণা মিত্র। রিসেন্ট হসলা বার্তাতে আমার একটি লেখা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, যার নাম হচ্ছে হসলা মানে। আমি সেই কবিতাটি সবার কাছে আমি নিজের গলাতে একটু শুনিয়ে আপনাদের কাছে শোনাতে চাই। হসলা মানে এগিয়ে যাওয়া, বাড়িয়ে দেওয়া হাত। হসলা মানে প্রবীণ মনে নবীন রেখাপাত। হসলা মানে অন্ধকারে আলোর সাদা গন্ধ। হসলা মানে 4 লাইনের অনুষ্টুপের ছন্দ। হসলা মানে 60-62 70-এতে এসে জীবন যখন ছেলেবেলার রূপকথাতে মেশে। হসলা মানে বাঁচার তাগিদ, শ্রদ্ধার অধিকার, গানে গানে সাহস করে বাঁচাই তো দরকার। হসলা মানে রাতের ওষুধ, দিনের মুদিখানা, আজকের দিনে খুব দরকার মোবাইলটা জানা। হসলা মানে তোমার কথা আমার কথা বলা, থাকবো না কো বদ্ধ ঘরে জীবনের নাম চলা। হবেই হবে বয়স্কদের নির্যাতনের শেষ, শ্রদ্ধা আর হসলা মিলে পাল্টে দেবে দেশ। বেড়ে চলুক শ্রদ্ধা আর হসলা পরিবার, করো জোড়ে প্রণাম জানাই করি নমস্কার। ধন্যবাদ। নমস্কার, আমার নাম কিশোর ব্যানার্জি। আমার লেখা কবিতা বাংলা শিক্ষার তলানিতে। শিক্ষার মান আমাদের চিন্তার তলানিতে, নীতিগত শিক্ষা অবহেলা দৃষ্টি পড়ে। সাবেকি শিক্ষা মনে কাঠগড়ায় না পায় ঠাঁই, নিত্য নতুন গজে ওঠা পাঠ্যের প্রাচুর্যে মন ভরাতে চাই। বাংলা মিডিয়াম এখন সেকেলে, প্রয়োজন আছে কি বাংলা মিডিয়ামের? গেটআপের পরিপূর্ণতা না থাকলে নিষ্ফল আয়োজন, শিক্ষার কেন্দ্র দিকে দিকে ইংরাজি গেটআপের দিকে। তাহলে বিশ্বকবি বিদ্যাসাগর সব ভুলে যাব? বিদ্যাসাগরের বর্ণমালা অ আ ক খ, প্রতি শিশুর শিক্ষার সূত্রপাত বাগদেবী হতে উদযাপন। বিবেকানন্দ বলে গেছে কি, ভাবতে লজ্জা লাগে তাই মাস্ক পরি। তাহলে আমাদের পরিচয়। নমস্কার। কুমার সেনগুপ্ত, হোসলা বার্তা পত্রিকায় আমার লেখা পরিবেশ ও প্রকৃতি প্রকাশিত হয়েছে। হোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর এটি প্রকাশিত হয়। আপনিও লেখা দিতে পারেন। হোসলা পত্রিকায় 30শে এপ্রিলের মধ্যে লেখা জমা দিতে চাইলে 7811009309 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার লেখা পরিবেশ ও প্রকৃতি। বিশ্বব্যাপী মানুষের নিরন্তর খামখেয়ালি আচরণের প্রভাব পড়েছে বিশ্ব উষ্ণায়নের ব্যাপক ফলশ্রুতিতে। বিশ্বজুড়ে অতিমারির ব্যাপক প্রভাবে সার্বিক নানা দায়বদ্ধতায় বা বাঁচার তাগিদে বিশ্ব প্রকৃতির ধ্বংসলীলা আমরা অনুভব করতে পারিনি। কিন্তু অতিমারির প্রভাব কাটতেই আমরা বুঝতে পারছি আমাদের পারিপার্শ্বিক জলবায়ুর ব্যাপক পরিবর্তন। ঋতু বৈচিত্র্য কবেই উধাও। উষ্ণতার পারদ গত বছর বিশ্বের অনেক শীতপ্রধান দেশেও প্রভাব ফেলেছিল। বিগত বছরেই আমাদের হিমালয়ের রানী দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা 25 ছাড়িয়েছিল। এবছর উষ্ণতার পারদ সমতলে পাল্লা দিচ্ছে মরুভূমির উষ্ণতার সঙ্গে। উষ্ণায়নের দাপটে জলস্তর নামছে। গাছপালা কেটে চলছে ভারসাম্যবিহীন নগরায়ন। বনভূমি, সবুজ মাঠ, জলাশয় উধাও তো হচ্ছেই, আবার জলাশয়কে কংক্রিটের বাঁধনে বেঁধে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে। জঙ্গলে পশুরা এবং সার্বিকভাবে পাখিদের নানা প্রজাতি আজ বিপন্ন। প্রয়োজনের অতিরিক্ত আলো লাগিয়ে কার্বন নিঃসরণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিশ্বের এক প্রান্তে মনুষ্যঘাতী মারণ যুদ্ধ চলছেই, তারও প্রভাব পড়ছে বিশ্ব পরিবেশে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় নানা আনুষ্ঠানিকতায়। পরের দিনই সেদিনের সব ভাষণ, শপথ ভুলে যাই আমরা। আমাদের তথাকথিত ভোগবাদী সভ্যতায় নানা অবিমৃষ্যকারী আচরণ প্রকৃতিকে নানাভাবে ধ্বংস করেছে। এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের সংকট কিন্তু ঘনীভূত হচ্ছে। তবু আশাবাদী মন বলে, এই সুন্দর পৃথিবীকে আমাদের রক্ষা করতেই হবে। আমাদের চেতনায় সদা জাগ্রত থাকুক এই শপথ। লেখাটি পড়লাম, আমার লেখা পরিবেশ ও প্রকৃতি, মানস কুমার সেনগুপ্ত। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার,
আমি লক্ষ্মীনারায়ণ আচার্য। হসলা বার্তা পত্রিকায় আমার লেখা জীবন মৃত্যু কবিতাটি প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণ মানুষদের মনের কথা, গল্প, কবিতা, জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যম। এটি একটি ত্রৈমাসিক পত্রিকা। আপনিও আপনার লেখা দিতে পারেন 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 এই নম্বরে। শুরু করছি আমার কবিতা জীবন মৃত্যু। কেমন লাগলো আপনার দয়া করে জানাবেন কিন্তু। জীবন মৃত্যু। এসেছিল অজানিতে এ মায়া কাননে, এসেছিল তাহারাও সাথী দুইজনে। একজন ভবঘুরে কভু যায় আসে, আরজন সুখে দুঃখে থাকে সদা পাশে। একজন মাঝে মাঝে দেখা দেয়, বলে তোমারেও একদিন লব মোর কোলে। আরজন বলে কেন ওর কথা শোনো, আনন্দে কাটাও দিন, কেন দিন গোনো। একজন বলে দেখা দিই যাতে মনে রাখো, আরজন বলে ছাড়ো ওকে ভুলে থাকো। প্রশ্ন জাগে কি বা শ্রেয়, মৃত্যুকে মনে রাখা নাকি জীবন শুধুই মৃত্যুকে ভুলে থাকা? নমস্কার। নমস্কার, আমি পলি ভট্টাচার্য। হোসলা বার্তা পত্রিকায় আমার লেখনীর নাম তিনসুকিয়ার তীরে প্রকাশিত হয়েছে। হোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা ও কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি তিন মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হোসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309। শুরু হচ্ছে অডিও বুক। লেখনীর নাম তিনসুকিয়ার তীরে, পলি ভট্টাচার্য। জানাবেন কেমন লাগলো। তিনসুকিয়ার তীরে জ্যোৎস্না ভেজা উচ্ছল ঢেউ, ঝিনুক পাথর, ছোট্ট নুড়ি, চাঁদনি চিকন বালুর রাশি, উথল ঢেউয়ের ভিড়ে তিনসুকিয়ার তীরে। গুটি কয়েক ঝিনুক পাথর, সারি সারি বালির পাহাড়, কালো শিলায় ছায়ায় ঘিরে ঢেউ গুনছি ধীরে তিনসুকিয়ার তীরে। ছোট্ট একটি দুধ ফেনা ঢেউ, পিছে একটা আরও একটা শব্দ মিছিল উথলে উছলে বেলাভূমির নীড়ে তিনসুকিয়ার তীরে। ভেজা কেন কিসের জলে, তটভূমির ওই বালুর রাশি, কান্না ভেজা হয়তো বালু, স্মৃতির বাঁধন ছিঁড়ে তিনসুকিয়ার তীরে। আষাঢ়ে ঘনায়ে বাদলের জলে জলভারে ঢেউ ক্লান্ত শ্রান্ত, নাই ঠাঁই নাই দেখি দুই কূলে, বালু দেয় বুক চিরে তিনসুকিয়ার সেই তীরে। নমস্কার, আমি পম্পা কুচলান। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী বিহঙ্গিনী শিরোনামযুক্ত একটি কবিতা প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও আপনার লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 নম্বরে। শুরু হচ্ছে অডিও বুক। আমার লেখনীর অংশটিকু উদ্ধৃত করছি। কবিতাটির নাম বিহঙ্গিনী।
জানাবেন কেমন লাগলো। বিহঙ্গিনী। যত্নে লালিত নীরে বেড়ে উঠেছিল পাখি এক, একা উড়েছিল ওই নীল আকাশে স্বপ্ন মাখা নীলিমায়। হঠাৎ কেন তার শৃঙ্খল পরানো হলো পায়ে, লেগেছিল ভারী লোহার শিকল সেজে। শৃঙ্খলবদ্ধ পায়ে দুই ডানা মেলে উড়ে যেতে হবে তোরে, বলেছিল গতে বাঁধা ভবিতব্য তার। শৃঙ্খলেতে বাঁধা দু পা ওড়ে সে কেমন করে, উড়েছিল তবু কিছু উচ্চতায়, ভাসতে পারেনি ঠিক ঠিক করে, ভারসাম্য হারিয়েছিল হতাশার ক্ষোভে। চটপটে ঝটপটে ডানাগুলি মেলিতে না পেরে ঠিকঠাক মস্ত আছাড় খেয়ে পড়ল হঠাৎ জোরে পথের ধারের কোন ঝোপে ঝাড়ে। কে ছিল দাঁড়িয়ে পথের ধারে, ছুটে এসে সস্নেহে তুলে ধরে তাকে বাঁধন মুক্ত করে কোলে নিল তুলে। জীবনের নতুন আকাশে ওড়ে সে বিহঙ্গিনী পুনরায় মুক্তির নিঃশ্বাসে। প্রতি পদে পদে কি জানি কে তাকে সাবধানে যত্ন করে তুলে তুলে রাখে। না পাওয়া যত্ন আর কিছু ঘৃণা জুটেছিল ভাগ্যের দুর্যোগ আকাশে। সে আকাশে দুর্যোগের ঘোর কালো মেঘ কে সরালো আপনার হাতে। হারানো যা কিছু ছিল ফিরে আসে ধীরে ধীরে দিনান্তের সূর্যের কিরণে। শুভ্র ডানায় তার রক্তিম আভা জাগে, কে সে দেবতা? অদৃশ্য থেকেও সাড়া দেন উপলব্ধির মাঝে। আকাশে ওড়ে যে পাখি আজ ফিরে আসে ঠিক আপনার নীড়ে, আপন ইচ্ছায় নেই যে বন্ধন। যে নীড়ে শান্তি আছে, স্বস্তি আছে, নিশ্চিন্ততার। কে যেন আড়াল করে রাখে দুর্যোগের ঝড় বজ্রপাত। আপন সুরক্ষা বলয় দিয়ে ঘিরে রাখে তাকে, কপালে বুলিয়ে দিয়ে হাত নিদ্রাকালে শৃঙ্খল মুক্ত পা দুখানি রাখে যেন আপনার কোলের উপর। বাতাসের স্পর্শে পায়ের নিচে জাগে আনন্দের উত্তেজনা। নিদ্রা দেবী সদয় হন মধুর স্বপ্ন এনে দিয়ে চোখের পাতায়। নমস্কার, আমি তৃপ্তি পাল মুর্শিদাবাদ থেকে বলছি। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী চড়ুইভাতি প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার একটা মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309। শুরু হচ্ছে অডিও বুক। আমার লেখা, নাম চড়ুইভাতি। জানাবেন কেমন লাগলো। চড়ুইভাতি। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তাই এবারে বেরিয়ে পড়লাম 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা কর্তৃক আয়োজিত দ্বারকেশ্বর নদের ধারে MIT কলেজের পাশে রিভার ভিউ রিসোর্টে। কাশফুলে ঘেরা আবেগ ঘন নীল আকাশের নিচে আনন্দে ভরপুর এই রিসোর্ট। 50 ঊর্ধ্ব বয়স্কদের নিয়ে হাজির হয়েছে পিকনিক করতে হসলার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল, লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। 20 সেপ্টেম্বর মুর্শিদাবাদের দফাহাট থেকে টোটোয় করে সাজুর মোড়ে এলাম। তখন 4:20 বাজে, তখনও সকাল হয়নি, অন্ধকার। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মালদা মেদিনীপুর বাস এলো যখন, তখন ঘড়িতে বাজে 5:10। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতা এতটা তীব্র হতে থাকলো
যে সিট চেঞ্জ করে যেখানেই বসি না কেন মনে হতে থাকলো শরীরে রস রক্তকে সূর্য তার লেলিহান শিখা দিয়ে পুরো পুড়িয়ে দিচ্ছে। আমি রোদকে ছাড়তে চাইলেও ও আমায় ছাড়ছে না। তারই মাঝে আবার দুবার চাকা বসে গেল। আবার দুর্গাপুরে ভাত খেতে নামলো। সব মিলিয়ে 2.5 ঘন্টা লেটে চলতে থাকলো বাস। 4টের সময় এসে পৌঁছালাম বিষ্ণুপুর স্টেশন রোডে। ওখান থেকে আমার দাদা স্কুটিতে করে নিয়ে গেল। একটু রেস্ট নিয়ে স্নান টান করে ভাত খেয়ে রেডি হয়ে বসেছিলাম। তারপর শান্তনু স্যার এসে আমায় স্কুটিতে করে নিয়ে গেলেন ওনার বাড়ি। আমার অনেক দিনের প্রতীক্ষিত হসলা অফিসে সব কিছু দেখে ও মায়ের হাতে চা ও মিষ্টি জল খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেল। তারপর ওখান থেকে ছিন্নমস্তা মন্দিরে গেলাম ঠাকুর দর্শন করতে। আবার স্যারই পৌঁছে দিলেন দাদার বাড়িতে। 21শে সেপ্টেম্বর সকাল 8টা 20-তে স্টেশন রোডের পেট্রোল পাম্পের কাছে এসে অপেক্ষা করতে থাকলাম সুমনের কথা অনুযায়ী। সুমন হলো একজন হসলার সক্রিয় কর্মী। হসলা অফিস থেকে সব টোটোর ব্যবস্থা করে রাখা ছিল। আমাদের টোটোতে 5 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু গেলাম 4 জন। সঙ্গে কবিতা ম্যাডামকে পেয়ে গেলাম। মনে হলো যেন কতকালের চেনা। আসলে অনলাইনে পরিচয় তো হয়েছে আগে। যাই হোক, টোটোয় করে এসে পৌঁছালাম MIT কলেজের পাশে রিভার ভিউ রিসর্টে। রিসর্টের ভেতরটা ছিল অভিনব গার্গী ভিডিও করার মাধ্যমে। খুব ভালো লাগছিল এবং নিজেকে ভাগ্যবতী অনুভব করছিলাম। তারপর সবার সাথে আলাপ পরিচয় হলো। গানে গল্পে কবিতা নাটকে কুইজে যেন বন্যা বয়ে গেল। থামাথামির কোনো ব্যাপার ছিল না। এর মধ্যেই ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি শশা লঙ্কাও বোঁদে ছিল। তারপর 1 কাপ চা খেলাম। খানিক পরে ড্রাগন ফল পেঁপে খাওয়া হলো। 50 ঊর্ধ্ব বয়স্ক মানুষেরা যেভাবে পারফর্ম করছে দেখে আমার আত্মারাম তো ঘেটে ঘ হয়ে গেল। এত গুণী মানুষের গুণ দেখে বেগুন কি আর পারবে পারফর্ম করতে? লুকোচুরি করেও রেহাই পেলাম না স্যার ও গার্গীর হাত থেকে। ঠিক মনে রেখেছে, কি আর করা যাবে। অগত্যা ইউটিউব খুঁজতে থাকলাম, হলো না। তারপর গার্গীর শরণাপন্ন হলাম। ওই অবশ্য মুশকিল আসান করে দিল। পেয়ে গেলাম একটা কবিতা, এই সমাজ। তারপর আর কি করব, মোবাইল দেখেই কবিতাটা পাঠ করে দিলাম। আমি অবশ্য মনে শান্তি পেলাম অংশগ্রহণ করতে পেরে। তারপর খাওয়া দাওয়া করলাম। আমাদের দুপুরে মেনু ছিল ভাত ডাল শাক 5 তরকারি আলু পোস্ত মাংসের ঝোল পাঁপড় ভাজা আর কামরাঙা চাটনি। কামরাঙা চাটনিটা দুর্দান্ত হয়েছিল। তারপর দোলনায় চেপে খুব দোল খেলাম এবং ছোটবেলায় ফিরে গেলাম। তারপর আমরা গেলাম সবাই নদের ধারে। নদের ধারে সাদা সাদা কাশফুলের শাড়ি। নদের জল বয়ে চলেছে। বুড়ো বাচ্চা সবাই একসঙ্গে জলের উপর ঝাপাঝাপি করছে, ফটো তুলছে, ভিডিও করছে। দেখে অপূর্ব লাগলো। তারপর সবাই মানববন্ধন করে ভিডিও তোলা হলো। সেই সঙ্গে একটা গানও গাওয়া হলো। গানটা ছিল লাল মাটির এই বিষ্ণুপুরে পলাশ শিমুল রক্ত লাল, গানের গমক ধামার হবে হসলা তোমার ধরবে হাল। এই গানটি আমাদের হসলার সদস্য সুনামধন্য কবি রামশঙ্কর স্যারের লেখা, আর গানটি গেয়েছেন আমাদের সুরেলা কণ্ঠী মিতা দে। এরপর আমরা নদের ধার থেকে এসে রত্নেশ্বর মন্দিরে গেলাম মহাদেবকে দর্শন করতে। দর্শন করলাম এবং মহাদেবের পুকুরের জল নিয়ে মাথায় দিলাম। সারাটা দিন হৈ হৈ করে আনন্দ করে পেট পুড়ে খেয়ে চারিদিকে টই টই করে ঘুরে টোটোয় চেপে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নমস্কার। নমস্কার, আমি বুনু ঘোষ বলছি।
হসলার একজন প্রবীণ সদস্য। আমার লেখা একটি গল্প জীবন থেকে নেয়া সত্য ঘটনা অবলম্বনে প্রকাশিত হয়েছে হসলা বার্তা ম্যাগাজিনে মার্চ 2025 বলন এ। এই হসলা বার্তা ম্যাগাজিনটি 3 মাস অন্তর প্রকাশিত হয়। প্রবীণ মানুষদের লেখা তাদের মনের কথা, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং হসদার শিক্ষণীয় কর্ম, আনন্দদায়ক কর্ম, আধ্যাত্মিক কর্ম আর আনুষঙ্গিক বার্তা নিয়ে প্রকাশিত হয় হসলা ম্যাগাজিন। এটি প্রকাশিত করে হসলা। এক কথায় বয়স্ক মানুষদেরকে নানাভাবে গ্রুমিং করা ও আনন্দে রাখার নাম হসলা। এখন আমার জীবন থেকে নেয়া গল্পটি শুরু করছি। গল্পর নাম নাটক সিদ্ধার্থ। দিনটা ছিল 4 ডিসেম্বর 2024 বুধবার। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। খেয়ে দিয়ে বেশ গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই ঘড়ির দিকে চোখ দিয়ে দেখি 4:35 বাজছে। এ মা, একই কাণ্ড! দুম করে উঠে বসলাম, কারণ আমাদের আজ একটা নাটক দেখতে যাওয়ার কথা আছে। আমার স্বামীকে তাড়াতাড়ি ডেকে তুলে বললাম, ওঠো ওঠো, তাড়াতাড়ি 4:35 বাজছে, নাটক দেখতে যাবে যে। সুদেশনা বারবার বলে দিয়েছে 4:25-এর মধ্যেই চলে আসবে তোমরা। কেমন ঘুমিয়ে পড়েছি দেখো। আমার স্বামী ও ধরাস করে উঠে বসলেন, হ্যাঁ হ্যাঁ তাই তো, চলো চলো। তারপর ঘড়ি দেখে বললেন, এত তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারবো? অসম্ভব, না না, যা যাবে না। ওনাকে তুমি ফোনে জানিয়ে দাও আমাদের এই অবস্থা, আমরা টিকিটের দাম প্লিজ আমাকে যেতে বলো না। 5টাতেও আমরা রেডি হয়ে পৌঁছাতে পারবো না। তুমি তো জানো আমি সবকিছু হাতে টাইম নিয়ে করি, সুতরাং আমি একদম যেতে পারবো না। আমার মনের মধ্যে তখন নানা রকম সমস্যা চলছে। ভাবছি, ছি ছি, সুদেশনা কি বলবে, এত করে বলে দিয়েছে ঠিক টাইমে চলে আসতে। খুবই খারাপ লাগছে। সুদেশনা এত করে বলে দিলাম ঠিক টাইমে চলে এসো, আমি তোমাদের জন্য কেটে অপেক্ষা করব। আর আমরা ঘুমিয়ে পড়লাম। অগত্যা আমি বললাম, আমার স্বামী যেতে চাইল না দেখে অগত্যা আমি বললাম, সন্ধে দেখিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাই, তারপর দেখি হয় কি হয়। মনে ভাবলাম, ছি, এত ঘুমিয়ে পড়েছি যে কাজের মেয়ে কাজ করে চলে গেছি, কিছুই জানতে পারিনি। রান্নাঘরে এলাম, রান্নাঘর খুলে দেখি এত বাসন পড়ে আছে। রাগে গজগজ করলাম, এখনো কাজ করতে আসেনি, সন্ধে হয়ে গেল। আমরা দোতলায় থাকি, ঢুকে খাওয়ার ঘর ও রান্নার জায়গা, তারপর এরপর মেন দরজাতে গিয়ে দেখি ছিটকানি আটকানো। আবার গজগজ করতে করতে স্বামীকে বললাম, দরজা বন্ধ করে দিয়েছ, কাজের মেয়ে এসে ফিরে গেছে। নিচে ভাড়াটিয়া থাকে, তাই নিচে মেন দরজা খোলাই থাকে। নাটকের খেয়ালে আর অন্য কিছুই খেয়াল করলাম না। বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আমার স্বামীও বাথরুমে ঢুকে গেলে যেতে যেতে বললেন, সুদেশনা তো কই এখনো ফোন করলো না আমাদের দেরি দেখে। আমি বললাম, না। পরে ঠাকুর ঘরে এসে দেখলাম ফুলের চুড়িতে বাসি ফুল রাখা আছে। কে রাখলে ভেবে অবাক হলাম। ভাড়াটিয়া বউটি মাঝে মাঝে আমার কিছু কাজ করে দেয়। ভাবলাম আমি উঠোনি দেখে ওকে সন্ধে দিয়ে গেছে, কিন্তু এ কাজ তো
কোনোদিন ও করেনি। অন্য সব দিকে তাকিয়ে দেখি প্রদীপ ধূপদানি সব কেমন বাসি বাসি রাখে। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে এদিক ওদিক দেখছি আর ভাবছি দেরি হয়ে যাচ্ছে, ছি ছি সুদেষ্ণা কি ভাবছি। বারবার ফোন করে বলে দিয়েছে সিট নম্বর নেই, তোমরা কিন্তু 4:30-এর মধ্যেই চলে এসো নদী। একবারও মাথায় আসেনি যে এত দেরি হয়ে যাচ্ছে, তাও সুদেষ্ণা ফোন করছে না কেন। সেই সময় আমার স্বামী এসে আমার গালে হাত দিয়ে বললেন, নো টেনশন ম্যাডাম, এটা ভোরবেলা, ভোর 4:35। হা হা করে দুজনেই খুব ধেতে উঠলাম। এনে বাথরুম থেকে এসে রুমের মধ্যে ঢুকে দেখলেন মশারি টাঙানো আছে। তখনই ওনার খেয়াল হয় যে দুপুরে তো আমরা মশারি টাঙাই না। তখনও খেয়াল করে যে এটা তো ভোরবেলা। আমরা দুজনে খুব হেসে তারপর সব বন্ধ করে জল খেয়ে ঢাকা ঢুকি দিয়ে আবার শুয়ে পড়লাম। বিকেলে 4টের সময় রেডি হয়ে গেলাম যদুপত্র মঞ্চে নাটক বিল্বমঙ্গল দিক। পৌঁছালাম সুদেষ্ণাদের অনেক আগে। আমার চোখে গুরুদেবের আশ্রম, শান্তিনিকেতনের আকাশ বাতাস। প্রকৃতি মানুষের প্রকৃত বন্ধু, প্রকৃতি ঘিরে মানুষের জীবন। প্রকৃতির থেকেই মানুষ বাস্তব শিক্ষা অর্জন করে। তাই মানুষ যদি ছোটবেলা থেকেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠে, তাহলে সে প্রকৃত মানুষ হবে। প্রকৃতিকে ভালোবাসলে সে হিংসা দেশ থেকে অনেক দূরে থাকবে, আনন্দে বিভোর থাকবে তার মন প্রাণ। মনে প্রাণে আমরা এটাই অনুভব করতাম আমাদের আশ্রম জীবনে। তাই তো গুরুদেবের কথায় সব হতে আপন আমাদের শান্তিনিকেতন। প্রতি মুহূর্তে এই গানে গানে ভরে থাকতো আমাদের লাল মাটির রাস্তা ঘিরে সবুজ চারপাশ, শান্তিনিকেতনের আকাশ বাতাস। এখানের বাতাসে আছে জীবনের সুর, ভালো লাগার সুর, ভালোবাসার সুর। নাচে গানে রং তুলিতে মাখামাখি চারপাশ। মর্নিং ক্লাস হতো ওখানে। দিনের শুরুতেই আমরা শালবীথির লাল মোরামের রাস্তা দিয়ে হেঁটে যেতাম কলেজে। রাস্তার দুই পাশে সিংহসদনের গায়ে ঘণ্টাতলাকে ঘিরে গৌড় প্রাঙ্গণে আম্রকুঞ্জের মাঝে ঘন সবুজ গাছের তলায় ক্লাস শুরু হতো পাঠভবনের, মানে ওখানকার স্কুলের। শিক্ষক বা শিক্ষিকা বসে থাকতেন গাছের গায়ে বাঁধানো বেদিতে, আর স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা আসন পেতে মাটিতে বসত। আমার কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে দেখতাম কি উৎসাহী ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাস করছে। ওখানে প্রকৃতিও ওদের উজাড় করে ভালোবাসা দেয়। তাই সবার চোখে মুখে সব সময় এক প্রশান্তি জড়িয়ে থাকে। আমাদের ক্লাসের দেরি হয়ে যাবে, তাই জোরে পা চালিয়ে মাধবী বিতানকে পাশ কাটিয়ে চৈতিকে বাম পাশে রেখে এগিয়ে যেতাম। কলা ভবন, সঙ্গীত ভবনকে পিছনে রেখে আরও এগোতাম। কখনো কখনো রামকিঙ্কর বেইজের স্কাল্পচারগুলোর কাছে এসে ভুলে যেতাম নিজেদের ক্লাসের কথা। সাঁওতাল পরিবার, কলের বাঁশি, মৎস্যকন্যা, আরও যে কত ছিল। হঠাৎ ক্লাসের কথা মনে পড়লে প্রায় ছুটতে শুরু করতাম। পথে পড়তো শান্তিদেব ঘোষ, অমর্ত্য সেনের বাড়ি। আমাদের অতি প্রিয় রামের চায়ের দোকানকে পাশ কাটিয়ে ঢুকে পড়তাম শিক্ষা ভবনের গেট দিয়ে। শান্তিনিকেতনে আমাদের সবার বাহন ছিল সাইকেল। হাঁটতে ইচ্ছে না করলে সাইকেলে চড়ে ক্লাসে যেতাম। আমাদের ছিল সায়েন্স ডিপার্টমেন্ট। ওখানকার সব টিচারদের আমরা স্যার বলতাম না, দাদা বলতাম। ওখানে টিচার স্টুডেন্ট সম্পর্ক ছিল খুব আন্তরিক। কলেজের ক্লাস শেষে জেনারেল কিচেনে খেয়ে হোস্টেলে ফিরতাম। একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়তাম। এবারে আমরা বন্ধুরা মিলে ঘুরে বেড়াতাম আম গাছে ঘেরা আম্রকুঞ্জে, 3 পাহাড়ে, ছাতিমতলায়। ছাতিম ফুলের মৃদু গন্ধে চারপাশ ভরে থাকতো। বকুলবীথির ছায়ায় ছুটে বেড়াতাম এপাশ থেকে ওপাশে। মহুয়া ফল ছড়িয়ে থাকতো লাল কাঁকড়ের রাস্তায়।
আমরা মাঝে মাঝেই কুড়িয়ে খেতাম সেই ফল। কি মিষ্টি সেই ফলের স্বাদ! কাঁচের ঘর মানে উপাসনা ঘরের গৃহের সিঁড়িতে বসে গুরুদেবের স্পর্শ অনুভব করার চেষ্টা করতাম। ব্রহ্মসঙ্গীতের সুর কানে ভাসত, দুই চোখ বুজে মনের গভীরে ডুব দিতাম। কিছুটা সময় ওখানে কাটিয়ে তারই পাশে ছাতিমতলার বেদিতে এসে মাথা ঠেকাতাম। মহর্ষি দেবেন্দ্রনাথের উপাসনাস্থল, ধ্যানের বেদি। এখানে এসে অন্তরের অন্তঃস্থলে অনুভব করতাম এক দিব্য প্রশান্তি। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। কি স্নিগ্ধ সতেজ অনুভূতিতে বুঁদ হয়ে থাকতাম কিছুক্ষণ। আস্তে আস্তে সন্ধ্যা নামত, আলো জ্বলে উঠত চারিদিকে। শান্তিনিকেতন গৃহ আলোয় ঝলমল করে উঠত। ইতিহাসের সঙ্গে বর্তমান এক হয়ে মিশে যেত তারই সামনে সজ্জিত রামকিঙ্কর বেইজের নিত্যভঙ্গিমার স্কাল্পচারের মেলবন্ধনে। ছাতিম ফুল আর বনপুলকের গন্ধ নাকে আসত। এ যেন এক মায়াবী জগৎ। গুরুদেবের আশ্রমকে ঘিরে রেখেছে নানান গাছ, শাল, সেগুন, মহুয়া, দেবদারু, বকুল, অমলতাস, শিমুল, পলাশ, সোনাঝুরি, বনপুলক, আরও কত গাছ। গাছেদের ফাঁক দিয়ে তারা ভরা আকাশ আমাদের দিকে তাকিয়ে সত্যি যেন হাসত, কত কথা বলতো, কখনো জোরে, কখনো কানে কানে। পূর্ণিমার রাতে চাঁদের মজলিসে আলোর বন্যায় ভেসে যেত সবুজ গাছেদের রাতের ঘন কালো রূপ। দূর থেকে কানে ভেসে আসতো, ও আমার চাঁদের আলো, রবীন্দ্রসঙ্গীতের সুর। গৌর প্রাঙ্গণে বসে গাইছে কেউ। দেহলির দাওয়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার শালবিথির রাস্তা ধরতাম। কিচেনে রাতের খাবার খেয়ে হোস্টেলে ফিরতাম রাত 9টার মধ্যে। মৃণালিনী, শ্রীসদন, তিন সঙ্গী, দশচক্র, বিড়লা, গোয়েঙ্কা, কালোবাড়ি, আনন্দ সদন, এত কিছু হোস্টেলের ভেতর থেকে হই হই আওয়াজ আসত। গেট বন্ধ হয়ে যেত রাত 9টায়। গেটে বসে থাকতো প্রহরী, আর বাইরে যাওয়ার অনুমতি ছিল না কারো। শিশুদের হোস্টেল ছিল সন্তোষালয়, সেখানে নিয়ম কিছুটা আলাদা ছিল। ঘরের জানালা দিয়ে আমরা রাতের আলো ঝলমল, নিস্তব্ধ, মোহময়ী প্রকৃতির রূপকে প্রত্যক্ষ করতাম। হস্টেলের ভিতরে গাছের তলায় বসে গলা ছেড়ে গান গাইতো সবাই গভীর রাত পর্যন্ত। সেই সুরের আবেশে আমার দুই চোখে ঘুম জড়িয়ে আসতো। ঘুম ভাঙত পরের ভোরে এক নতুন আলোয়, মাটির টানে, প্রাণের টানে। কলম ও কণ্ঠে আমি সুব্রতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি রীনা দত্ত। হসলা বার্তা পত্রিকায় আমার লেখা মা কবিতাটি প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। চাইলে আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30শে এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 নম্বরে। শুরু হচ্ছে অডিও বুক। কবিতার নাম মা। জানাবেন কেমন লাগলো। মাগো, আমার সোনা মা, তুমি কোথায় গেলে চলে? তোমার তরে খুঁজে বেড়াই দুটি নয়ন ভরে জলে। মানুষ হলাম তোমার কোলে সোহাগ আদর নিয়ে, সেই কথা তো আজও মাগো যায়নি খবু ভুলে। মা বলতে আর কিছু না, উজাড় করা এক পৃথিবী স্নেহ। মা বলতে গর্ভে ধরা আমার ছোট্ট দেহ। মায়ের ছোঁয়া ভুলায় শতেক দুঃখ অভিমান,
মা ডাকেতে আছে কেবল প্রবল নারীর টান। মায়ের মতো কেউ কি আছে? বিকল্প কিছু নাই। মা বলতে আর কিছু না, মা বলতে মাই। নমস্কার। নমস্কার, আমি মল্লিকা দত্ত। খোসলা বার্তা পত্রিকায় আমার লেখনী অস্তিত্ব প্রকাশিত হয়েছে। খোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন খোসলা পত্রিকায় 30 এপ্রিল 2025-এর মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 এই নম্বরে। শুরু হচ্ছে অডিও বুক অস্তিত্ব। জানাবেন কেমন লাগলো। অস্তিত্ব, মল্লিকা দত্ত। তুমি নেই, তুমি নেই, কোথাও তুমি নেই। হাহাকার করে কেউ বলে গেছে, মানি না এ কথা আমি, চিৎকার করে বলি, প্রাণপণে বাতাসকে দিই ঠেলে। ঘরময় ঝড় বয়, তার সব উড়ে যায়। যাক যাক উড়ে যাক, ওরা তো আমার নয়। 2 হাতে কান চাপি, চোখ দুটো মেলে ধরি গভীর গোপনে। দেখি সুখের সে প্রজাপতি বুকের ভেতর রক্ত ঝরিয়ে কবে মরে গেছে। ধন্যবাদ। নমস্কার, আমি নিবেদিতা গোস্বামী। খোসলা বার্তা পত্রিকায় আমার লেখা ভ্রমণ কাহিনী অমরকণ্টক মা নর্মদার উৎসস্থল প্রকাশিত হয়েছে। এটা দ্বাদশতম পত্রিকা। খোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর এটি প্রকাশিত হয়। আপনিও লেখা দিতে পারেন খোসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309-এ। ভ্রমণ কাহিনী। আজ 21/3/2023 দুপুর 12টার পর অমরকণ্টকে এসে পৌঁছেছিলাম। এখানে এখন তীব্র ঠান্ডা। গতকাল বৃষ্টি হয়েছে, তার উপর উঁচু পার্বত্য ভূমি, সুতরাং ঠান্ডা আরও বেশি তীব্র আকার ধারণ করেছে। দুপুরে স্নান খাওয়া সেরে বিকেলের দিকে বের হলাম নর্মদা মন্দিরে। আমাদের হোমস্টের খুব কাছেই মন্দির। সামান্য পথ অতিক্রম করার পর চোখের সামনে ধরা দিল শ্বেত শুভ্র নর্মদার মন্দির। প্রথম তোরণ পার হবার পর বিশাল বড় মন্দির চত্বর। সেখানে থরে থরে সাজানো পুজোর সামগ্রী, ফুল, ডালি, আরও কত কী। জুতো রাখার জায়গা পার হয়ে হাতে পায়ে জল নিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরে। সবচেয়ে বড় মূল মন্দির নর্মদা মায়ের, তার পাশেই শিব মন্দির নর্মদেশ্বর। পাশাপাশি 2টি বৃহৎ জলের কুণ্ড, যেখানে নর্মদা মায়ের উৎসস্থল। ক্রমাগত জল বয়ে চলেছে কুণ্ডের দিকে। কুণ্ড থেকে তা প্রবাহিত হয়েছে পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরের দিকে। 2টি কুণ্ডের মাঝখানে একটি মন্দির, যেখানে আরও একটি নর্মদা মূর্তি রয়েছে। নর্মদা মায়ের মূল মন্দিরের প্রবেশ এর আগে বাম পাশে রয়েছে একটি ছোট্ট পাথরের হস্তি মূর্তি, আর 2 পায়ের মধ্যিখানে দিয়ে প্রবেশ করে তারপর মাতৃ দর্শন করার প্রথা, কিন্তু তা সকলের পক্ষে প্রবেশ করে যাওয়া অসম্ভব। যদিও আমরা 4 জনের মধ্যে একমাত্র রামশঙ্করবাবুই প্রবেশ করতে পেরেছিলেন। সে এক অনবদ্য অভিজ্ঞতা। আমরা সকলেই চেষ্টা করে দেখলাম হাতির পেটের নিচের দিকে প্রবেশ করা যায় কিনা, কিন্তু আমাদের শরীর প্রবেশে বাধা হয়ে দাঁড়ালো। আজ 22 মার্চ 2023 স্নান সেরে নর্মদা মায়ের পুজো দিতে গেলাম। বাইরের দোকান থেকে ফুল, বেলপাতা, ফল, মালা, ধূপ, চন্দন কিনে প্রবেশ করলাম মায়ের মূর্তির সামনে।
পুরোহিত মহাশয় সামনেই বসে আছেন। আমরা আমাদের ক্রয় করা ফুল, বেলপাতা, মিষ্টি তার হাতে সমর্পণ করলাম। তিনি তা মায়ের সামনে মন্ত্রাদি দ্বারা সক্রিয় পূজা করে আমাদেরকে পুনরায় ফিরিয়ে দিলেন। পুরোহিত মশাই আমাদেরকে শোনালেন মায়ের অপূর্ব দৈব কাহিনী। আরও অন্ধকারের মধ্যে নর্মদা মায়ের মূর্তি অবস্থান করেছে, তার নিচে আরও একটি মূর্তি এবং তারও নিচে ঘট ইত্যাদি অন্যান্য দেবদেবীর ফটো অবস্থান। আমরা সাষ্টাঙ্গে প্রণাম করে মায়ের কৃপা প্রার্থনা করে বাইরে এলাম। শুনে এলাম অপূর্ব সব ভ্রমণের কাহিনী। এখানে প্রচুর মানুষ নর্মদা পরিক্রমা করেন। এই নর্মদা পরিক্রমা অতীব এক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। পরিক্রমা যারা করেন তারা খালি পায়ে সমগ্র নর্মদা উত্তর তীর ধরে গিয়ে আরব সাগরের কাছাকাছি গিয়ে পুনরায় দক্ষিণ তীরের দিকে ফিরে আসেন। এ বিষয়ে বিস্তারিতভাবে হয়তো ভবিষ্যতে বলবো। কিছুটা সময় নর্মদা মন্দিরের আশেপাশে কাটিয়ে আমরা হালকা খাবার গ্রহণ করে একটি গাড়ি ভাড়া করে বের হয়ে পড়লাম অমরকণ্টক এর আশেপাশে দর্শনীয় স্থানগুলি দেখার জন্য। প্রথমেই গেলাম কবির চবুতরা। চারিদিকে বনভূমি, পাহাড়ের কোলে একটি সবুজ চতুষ্কোণ ক্ষেত্র, সেখানে ঝরঝর করে ঝর্ণার জল বয়ে চলেছে, আর রয়েছে একটি মন্দির। এখানে কিছুক্ষণ সময় আনন্দ সহকারে কাটিয়ে আমরা গেলাম এরুন্ডীয় সঙ্গমে। তারপর গেলাম কপিলধারা এবং দুর্গা মাতার মন্দির। কপিলধারা একটি এমনই জলপ্রপাত যেখানে নর্মদা তার সমস্ত জলধারা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে প্রায় 100 ফুট নিচে। প্রচুর মানুষ এখানে ওই জলপ্রপাত দেখার জন্য উপস্থিত হয়েছে। অমরকণ্টক দেখার বাসনা পূর্ণ হলো। প্রথম থেকেই ভালো লাগা চোখে লেগেছিল, সম্পূর্ণ হলো সেই বাসনা। মাঝে মা নর্মদা বিরাজমান, শত শত ভক্তের আগমন হয়। তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা শ্রদ্ধার সাথে মায়ের সামনে প্রকাশ করে। এখানে বেশ কিছু পরিক্রমাবাসীর সাথে আমাদের দেখা হয়েছিল। তারা মহিলা পুরুষ নির্বিশেষে নর্মদা পরিক্রমা করে চলেছেন। কারো বাসনা পূর্ণ হয়েছে, কারো আবার আত্মিক উন্নতির জন্য বলতে বলতে বেরিয়ে পড়েছে। কারো খালি পা, পিঠে সামান্য ব্যবহারের সামান মা নর্মদা এদেরকে রক্ষা করেন, আহার যোগায়, বাসনা পূর্ণ করেন। আমরা বেশ কিছু বিস্কুটের প্যাকেট কিনে রাস্তায় যাবার সময় পরিক্রমাবাসীদের হাতে দিতে দিতে চলেছিলাম। আজ 22শে মার্চ সকালবেলায় মা নর্মদা মন্দিরে গিয়ে প্রণাম করে এলাম। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব জব্বলপুরের উদ্দেশ্যে। যাত্রা যখন শুরু হলো তখন বেলা 9টা। রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা অমরকণ্টক ত্যাগ করে জব্বলপুরের দিকে রওনা হলাম। ঋষি জাবালা তপস্যা ক্ষেত্র এই জব্বলপুর। মধ্যপ্রদেশ জুড়ে এরকম মাহাত্ম্যপূর্ণ স্থান প্রচুর ছড়িয়ে রয়েছে। রাস্তার দুপাশে রয়েছে গমের ক্ষেত, কোথাও কোথাও বিস্তীর্ণ প্রান্তর পাথর মণ্ডিত রুক্ষ জায়গা পড়ল। বেশ বড় বড় হাট, সেখানে রাস্তার দুপাশে সাজানো থরে থরে বিভিন্ন জিনিস, মানুষের বেশভূষা অন্যরকম। এখন বেলা 3টে। আমরা ক্রমশ শহরের মাঝখানে এসে উপস্থিত হলাম। আমাদের গন্তব্য ভারত সেবাশ্রম। মহারাজের সাথে কথা বলে আমরা রুম পেলাম দোতলা 2টির ঘরে, কিন্তু বিধি বড় বাম, আমাদের সকলেরই প্রায় শরীর খারাপ হয়ে গেল। সারা রাত্রি চলল ওআরএস আর বারবার বাথরুমে যাবার কম্পিটিশন। আজ 23 তারিখ, সারাদিন রুমের ভেতরেই শুয়ে বসে কাটিয়ে দিলাম। আগামীকাল আমরা জব্বলপুর বেড়াতে বের হব। আজ 24শে মার্চ সকাল থেকেই বের হবার তাড়া। একটু চা খাবার পর হালকা টিফিন করে সকাল 9টার সময় গাড়িতে চেপে বসলাম। চালকের নাম সোনু, বেশ মিশুকে এবং ভালো গাইড। ওর তত্ত্বাবধানে আমরা প্রথমে গেলাম শহরের মাঝে অবস্থিত এক বিশাল শিব মূর্তির সামনে। চারিদিকে সবুজ বনানীতে ভর্তি। কিছুক্ষণ ফটো সেশন করে ওখান থেকে বেরিয়ে এলাম। এরপরে গেলাম এক বিশাল জৈন মন্দিরে। পায়ে পায়ে 380টি সিঁড়ি চড়ে উঠে এলাম পাহাড়ের সানুদেশে। সেখানে এক মনোরম পরিবেশ, তীর্থঙ্করদের অবস্থান। পায়ে পায়ে নিচে নেমে এলাম। এসে খোঁজ পড়ে গেল খাবারের। খাবার নিয়ে জানতে পারলাম
মন্দির ট্রাস্টের খাবারের ঘর কোথায়? এখন বেলা 11টা। 40 টাকা করে কুপন নিয়ে বুফে সিস্টেমের খাবার নিয়ে বসে পড়লাম। নানা রকমের খাবার, ভাত, রুটি, ডাল, তরকারি, পাঁপড়, আরও কত কী। প্রায় বেলা 12:30 বাজে। এরপর আমরা যাব ধোঁয়াধার ফলস দেখতে। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হলো। এদিকে সূর্যদেব তার তেজ বাড়িয়েই চলেছেন। মাথা বাঁচাতে মেয়েরা সব মাথা ঢাকলো টুপিতে, আর ছেলেদের কপালে জুটল দোপাট্টা। মাথায় জড়িয়ে রাজস্থানী পুরুষের মতো অসংখ্য লোভনীয় দোকান পার হয়ে পৌঁছালাম ভেদাঘাটে। এখানে নর্মদা তার সমস্ত জল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিচের খাদে। জলের সঙ্গে সংঘর্ষে ধোঁয়া উঠেছে। এখানে অসম্ভব ভিড়। দুপুরে চড়া রোদে বেহাল অবস্থা। ঘাম নেই, অথচ গরম আছে। বিভিন্ন দিক থেকে এই জলপ্রপাত দেখা যায়। দুই পাশে পাথরের দেওয়াল, তার মধ্যে দিয়ে প্রবহমান নর্মদা, ভীষণ তার গর্জন। বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে এলাম, যেখানে অপেক্ষা করছে আমাদের সারথি সোনু এবং গাড়ি। ক্রমশ আমি ফাল্গুনী চট্টোপাধ্যায়। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী কাকতালীয় কি প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন, অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায়। 30 এপ্রিলের মধ্যে লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309। শুরু হচ্ছে অডিও বুক কাকতালীয় কি। জানাবেন কেমন লাগলো। শুভলক্ষ্মী নাইডু এই নামটি দীপ্তেন্দুকে খুব বিচলিত করেছিল। আগামীকাল ওই মেয়েটায় বিয়ে করে শর্বেন্দু ফিরছে ভারতে। একমাত্র ছেলে। বাঙালি ব্রাহ্মণ পরিবারে তাকে উচ্চশিক্ষিত করার জন্য পাঠিয়েছিল বিদেশে। মেয়েটির সঙ্গে আলাপ সেখানেই এবং প্রেম পরিণয়। বাঙালি দীপ্তেন্দু ভট্টাচার্য নিজের প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে খুব গভীর চিন্তিত। সব ঠিক থাকা সত্ত্বেও আটকে রয়েছে তার প্রমোশন। হেড অফিস থেকে চিঠিটা কিছুতেই আসছে না। রাত্রি প্রায় 2টো। স্ত্রী সুতপাকে ডেকে বললেন, দীপ্তেন্দু, 10টার আগে আমাকে ডেকো না, শুতে চললাম। আজ কোজাগরী পূর্ণিমা। সুতপা ভোরবেলা স্নান সেরেছে। শর্বেন্দু এলো, তার থেকে সঙ্গে নিয়ে। বেলা 10:30। দীপ্তেন্দু এক অচেনা ডাকে চমকে উঠে বসলেন। বাবা, এইমাত্র আপনার নামে রেজিস্ট্রি চিঠিটা এসেছে। আমি আপনার পুত্রবধূ শুভলক্ষ্মী। নমস্কার, আমি মিতা সরকার ধানবাদ থেকে বলছি। হসলা বার্তা পত্রিকায় আমার একটি লেখা বেরিয়েছে, যেটার নাম সত্তা। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন, অভিজ্ঞতা এবং কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তরই ম্যাগাজিন প্রকাশিত হয়। এতে নানা ধরনের ভ্রমণ কাহিনী, মজার গল্প, গা ছমছম ভূতের গল্প, কবিতা, ফুড রেসিপি ইত্যাদি লেখা পাঠানো হয়।
এবং নানা ধরনের হসলার অ্যাক্টিভিটি ও কার্যকলাপ এইসব নিয়ে ম্যাগাজিনটি বের হয়। বয়স্ক মানুষদের স্বাধীনভাবে আনন্দে রাখার প্রচেষ্টা হলো হসলা। নিরন্তর নিরলস প্রয়াসের নাম হসলা। আপনিও আপনার লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা যদি জমা দিতে চান তাহলে যোগাযোগ করুন 7811009309-এ। শুরু হচ্ছে আমার অডিও বুক। কবিতাটির নাম সত্তা। নুপুরের ঝুমঝুম আওয়াজে ভেঙে যায় ঘুম। চোখ মেলে চেয়ে দেখি এক রমণী। ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করি, বন্ধ দরজার দিকে চলে যায় চোখ। আবছা আলো ছাওয়াতে রমণী মনে হয় রূপসী। গা ছমছম করে উঠল, তাহলে কি? মনে সাহস এনে গলাটা একটু পরিষ্কার করি। কে কে ওখানে? কে তুমি? সাড়া দাও। মিষ্টি মিষ্টি হাসির আওয়াজ মনে হলো। বিছানা ছেড়ে উঠে আলো জ্বালাবার সাহস হলো না। মনে হলো হঠাৎ শরীরটা ভারী হয়ে যাচ্ছে। আবার ঝুমঝুম শব্দটা ঘরে ঘোরাফেরা করছে। আমার নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। গায়ে একটা ঠান্ডা হাতের স্পর্শের অনুভূতি। মুখে কোনো আওয়াজ নেই। এইভাবে কতক্ষণ কাটার পর রমণীর কণ্ঠে ভেসে এলো, আমাকে এইভাবে ডাকলে কেন? আমাকে চেনো? ফিস ফিস করে কানের কাছে মুখ নিয়ে কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল রমণী। আমার গলা শুকিয়ে কাঠ, হাত পা ঠান্ডা। এইভাবে আমার মনে হলো আমি আমাতে নেই। কখন সকালের আলো ফুটেছে, উঠে বসি, দরজা বন্ধ। রাতের কথা ভাবতে চেষ্টা করি। মাথাটা দপদপ করছে। উঠে দাঁড়াবার চেষ্টা করি। চারিদিকে তাকিয়ে দেখি সব ঠিক আছে। তবে কি স্বপ্ন নাকি সত্যি? একটা স্কুলে চাকরি করি, একাই থাকি। এরকম স্বপ্ন দেখার মানেটা কি? নাকি সত্যি? দিন কাটতে থাকে, সময় পার হয়। আমার একজন কাছের বন্ধুকে কথাটা বলি। বন্ধু কথাটা উড়িয়ে দেয়, মানতে চায় না। স্কুলে থাকতে থাকতে ভুলে যেতে চেষ্টা করি। বই পড়া, সিনেমা দেখা, এসব করে দিন কাটে, কিন্তু রাতের কথা ভাবলেই গা ছমছম করে। কাছের বন্ধু আমার সৌজন্যকে বলি কয়েকদিন আমার রুমে থাকার জন্য। ও মেনে নেয়। সময় চলে, বেশ কয়েকদিন আর কোনো বিশেষ ঘটনা ঘটে না। দুঃস্বপ্ন মনে করে ভুলে যেতে চাই। স্কুল থেকে কদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ি। সৌজন্য আমি, সৌজন্যর বান্ধবী। একটা স্কুলে চাকরি করি, একাই থাকি। বেশ কয়েকদিন কাটার পর আবার একদিন একটা একই নুপুরের ঝুমঝুম আওয়াজ। এই কদিন আলো না নিভিয়েই ঘুমোচ্ছিলাম। তার মাঝেও দেখি সেই রমণী। আজ আর ভয় না পেয়ে সরাসরি জিজ্ঞেস করে বসলাম, তুমি কে? দরজা বন্ধ থাকলেও কি করে ভেতরে এলে? কোথায় থাকো? অনেক প্রশ্ন। রমণী খিলখিল রূপে হেসে উঠল, আমি তো তোমারই সত্তা। গত জন্মে তুমিই তো আমি ছিলাম, মনে পড়ে? নমস্কার। নমস্কার, আমি বংশীবদন ব্যানার্জি। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী অনাহুত প্রেম প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30 এপ্রিল 2025-এর মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 এই নাম্বারে। শুরু হচ্ছে অডিও বুক অনাহুত প্রেম।
জানাবেন কেমন লাগলো। অনাহুত প্রেম, বংশীবদন ব্যানার্জি। শিশির ভেজা হেমন্তে শরতের স্নিগ্ধ ছায়ায় প্রেম এসেছিল মোর মনে। দেখেছি নূতন করে তোমারই নবীন আলোকে, নব বসন্তে ফাগুয়ার রঙে রঙে, মান অভিমান রাগ অনুরাগে। দেখেছি তোমায় আমি আমার দোসর রূপে। আজ কোনো গান, কোনো ছন্দ জাগে না তো মনে। গ্রীষ্মের প্রখরতায় অনন্ত অপেক্ষার শেষ বিন্দুটি পার করে ঝরে যাওয়া লাল পলাশের অনুদ্রিত পতনে, মরে যাওয়া তৃণরাশি সম, হারিয়ে যাওয়া নিঃস্ব স্বপ্ন যেন অনাহুত মনের দুয়ার থেকে ফিরাইয়েছ ভগ্ন প্রসাদ সম। অনুচ্চারিত শব্দবানে ক্ষত বিক্ষত পড়ে থাকা মনরূপী দেহ